দর্শক স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে যশোরের ভবদহের বিস্তীর্ণ এলাকা কয়েক মাস ধরে থাকে পানির নিচে। স্থানীয়দের দাবি শুকনো মৌসুমে নিষ্কাশন ব্যবস্থা না করলে এবারের চিত্র একই হবে। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, ভবদহকে বলা হয় যশোরের দুঃখ, এই দুঃখ শেষ হচ্ছে না কেন মানুষের? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের ভবদহ এলাকায়, যে এলাকার একটা বর্ষার সময় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমি আপনাকে একটু যদি দেখাই যে এই এলাকায় পলি পড়ে কিন্তু নদী দিন দিন ভরাট হয়ে যাচ্ছে এবং নদীর মারা যাচ্ছে, ফলে এই এলাকায় কিন্তু জলাবদ্ধতা দিন দিন বৃদ্ধি হয়ে যাচ্ছে। এই স্থায়ী কোনো সমাধান কিন্তু আমরা পাচ্ছি না। তো আমি এই বিষয়ে এখন একটু কথা বলতে চাই যশোর ভবদহ পানি উন্নয়ন নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাউলির সাথে। আপনার কাছে একটু জানতে চাই যে এই এলাকায় তো প্রতি বছরই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং যে সামনে টিআরএম একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পটাও তো বন্ধ হয়ে গেছে। এখন এর বিকল্প কি আছে আপনার? এর কোনো বিকল্প রাস্তা নেই, কারণ মাননীয় সরকার প্রধান এখানে বারবার টাকা বরাদ্দ দিচ্ছে। এখানকার এমপি মন্ত্রী এবং পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় টাউট এরা এই টাকাগুলো লোপাট করতেছে। কোনো নদী কাটার নামে হচ্ছে শুধু ওই মিথ্যাচার। কারণ এখানে বাঁচতে হলে একমাত্র টিআরএম ছাড়া অন্য কোনো পথের কোনো সমাধান নেই। এই বছরই বারোড়ের থেকে শুরু করে 60 কিলোমিটার এবার ভরাট হয়ে যাবে এবং এই বছর বর্ষা মৌসুমে যশোর, অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া, ফুলতলা এই যে 6টা উপজেলা, এখানে 4 লক্ষ লোক গৃহহীন হবে। আর এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হলো টিআরএম করে পানি ডাইভার্ট করে এক বিল উঁচু করা। এরা ভিন্ন কোনোভাবে এর কোনো স্থায়ী সমাধান নেই। আমরা মাননীয় সরকার প্রধানের কাছে আমরা নিবেদন করি যে এই টাকা বরাদ্দ বাদ দিয়ে এখান থেকে টিআরএম প্রকল্প চালু করা যায়, তার ব্যবস্থা উনি করবেন এবং এলাকা বাঁচাবেন। তা নাহলে এই এলাকায় জনশূন্য হয়ে যাবে। এখানকার লোকেরা রোহিঙ্গার মতন চলে যাবে। রোহিঙ্গাকে তো অন্তত সরকার খাতি দিচ্ছে, আমাকে কেউ খাতি দেবে বা দেখার মতন কেউ নেই। এবং এখানে 88 সাল থেকে এই অঞ্চলে বহু লোক দেহান্তরিত হয়ে চলে গেছে। তারা এই অঞ্চল ছেড়ে বিভিন্ন অঞ্চলে তারা ঘরবাড়ি বানাচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে তারা বসবাস করতেছে এবং এখানকার জীববৈচিত্র্য শেষ হয়ে গেছে এবং এই এলাকা অচিরেই ধ্বংসের মুখে। তাই আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করি যে এখানে টিআরএম ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এবং পানি উন্নয়ন বোর্ডকে এখান থেকে একদম সরাতে হবে। সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটা যদি করা হয় তাহলে এলাকাবাড়ি সুফল পাবে বা তারা এখানে বসবাস করতে পারবে এবং তাকে পূর্বের দিন ফিরে পাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের কাছে একটু জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই এলাকায় যে পানি নিষ্কাশনের জন্য তো একটা সুইচ গেট নির্মাণ করা হয়েছিল, সেই সুইচ গেটটি এখন তো দেখছি যে পলি পড়ে ভরাট হয়ে গেছে, তাই এতে কি সমস্যা হচ্ছে? স্লুইস গেট ইতিমধ্যে আপনারা দেখছেন পলি দিয়ে ভরাট হয়ে গেছে। এর ফলে নদীর যে পলি বহন করে সাগরে নিয়ে যেতে পারছে না এবং নদী মরে যাচ্ছে এবং প্রায় 60 কিলোমিটার এখান থেকে প্রায় 60 কিলোমিটার নদী শেষ হয়ে গেছে এবং অচিরেই যদি টিআরএম চালু না করা হয়, চালু করে একটা নির্বাচিত বিলে যদি পলি না ফেলা হয়, তাহলে এই নদী আগামী বছরই এখানে টিআরএম করার যে বাস্তব অবস্থাও থাকবে না এবং নদী একবার মরে যাবে। আমরা চাচ্ছি, আমাদের আবেদন, আমরা বারবার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি এই এলাকাকে যে জলাভূমি ঘোষণা করার যে চক্রান্ত, এটাকে বন্ধ করে এলাকার লোকজনকে বাঁচিয়ে রাখার জন্য, জলাবদ্ধতা থেকে দূর করার, মুক্তি পাওয়ার জন্য পুনরায় অতি শীঘ্রই এখানে টিআরএম প্রকল্প চালু করে যে কোনো একটা বিলে টিআরএম চালু করা হোক। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটু জানতে চাই যে এই এলাকায় তো টিআরএম হওয়ার একটা পর্যায়ে চলে গেছিল, কিন্তু বারবার একটু বাধাগ্রস্ত হচ্ছে কেন? টিআরএম প্রকল্পটা হচ্ছে না কেন? কারণ এখানকার যে এমপি মন্ত্রী যারা বর্তমান যিনি এমপি বা যে মন্ত্রী, আমরা মনে করি এখানে
যে সময় পানি সম্পদ মন্ত্রণালয় যে মিটিং হলো সেখানে টিআরএম প্রকল্প বাস্তবায়িত ছিল, সেখান থেকে বাছাই কমিটিতে গেল, সেই সময় এখানে ঘটনা হলো এইটা জলাভূমি হবে। তাইলে আমরা মনে করি এখানকার যে মন্ত্রী আর ইনার্সারি সেখানকার কন্ট্রাক্টর, আর এই যার ফলে এই এলাকা আজকে সমস্ত মানুষ এখান থেকে উচ্ছেদ হওয়ার পায়তারা এখানে চলতেছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই এলাকার জলাবদ্ধতা নিরসনে আসলে বিভিন্ন অনিয়মের কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রিপন হোসেন যুক্ত ছিলেন যশোর থেকে। সাভারের আশুলিয়ায় দখল হয়ে গেছে বন বিভাগের বিস্তীর্ণ এলাকা। বন বিভাগের নীরবতার সুযোগ নিয়ে এসব জমিতে গড়ে তোলা হচ্ছে নানান স্থাপনা। বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আশা করছি শুনতে পাচ্ছেন। বন বিভাগের জমি কিভাবে দখল হয়ে যাচ্ছে বা এই জমিগুলো উদ্ধারে বন বিভাগের তৎপরতা কি? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বারৈপাড়া। এইখানে দেখা যাচ্ছে যে বন বিভাগের অনেক সম্পদ রয়েছে, সেই বন বিভাগের যে জমি রয়েছে সেগুলি একের পর এক দখল হয়ে যাচ্ছে এবং দখলের বেরুলি এলাকায় নগরী এলাকায় অসংখ্য জমি রয়েছে। সেই সব জমি বন বিভাগের যে সম্পদ সেগুলি সব ব্রিটিশরা দখল করে বিভিন্ন ঘরবাড়ি নির্মাণ করছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা দেখি আমরা যারা করবো, আমি একটু কথা বলি। এখানে যারা রয়েছে বসবাস করে, আপনি তো এখানে থাকেন, কোথায় থাকেন আপনারা? বন বিভাগের দখল হয়ে যাচ্ছে না? কোথায় আপনি তো এখানে থাকেন, আপনি তো বলছেন যে এইটা আশেপাশে যেসব ঘর বাড়ি রয়েছে সবই তো বন বিভাগ। কোন বিভাগ হওয়ার আগে এটা তো নাজমুল, আমরা আবারও আপনার কাছে ফিরবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরি। আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা শেষ পর্যন্ত নাজমুলের সাথে যুক্ত থাকতে পারিনি। একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ লাইভে, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। 9 দফা দাবিতে সারা দেশে 26টি রাষ্ট্রায়ত্ত পাঠ করে চলছে কর্মবিরতি। এর মধ্যে বৃহত্তর খুলনাতেই রয়েছে 8টি রাষ্ট্রায়ত্ত পাটকল। কেন এই শ্রমিকরা বারবার আন্দোলনে যাচ্ছে, কি তাদের দাবি, আর কেন এই সংকটের সমাধান হচ্ছে না, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। আশা করছি বড় পর্দায় শাহিনকে পাওয়া যাবে। শাহিন, শ্রমিকরা বারবার ধর্মঘট করার পরও এই সংকটের আসলে কেন সমাধান হচ্ছে না, শ্রমিকরা কি বলছেন? ধন্যবাদ আসিফ, আপনি ঠিকই বলেছেন যে দীর্ঘদিন থেকেই শ্রমিকরা থেমে থেমে রাজপথে নেমে আসছে এবং তাদের যে মুখ্য দাবি, সে দাবিটি থাকে বকেয়া মজুরি প্রদান, পাট কেনার জন্য সময় মতো টাকা প্রদান এবং মজুরি কমিশন। এই মূলত 3টি দাবির সাথে আরও আনুষঙ্গিক অন্যান্য দাবিগুলো যুক্ত করে তারা আন্দোলনে মাঠে নামেন। এবারও তার ব্যতিক্রম নয়, এবারও তারা 9 দফা দাবিতে আন্দোলনে নেমেছে। কেন এই আন্দোলন? বারবার কেন শিল্প অঞ্চল, বিশেষ করে পাট শিল্প অঞ্চল উত্তপ্ত হচ্ছে, শ্রমিকরা মাঠে থাকছে, ঘাম ঝরাচ্ছে, তারা কেন ধর্মঘটকে যাচ্ছে? এ বিষয়ে আজকে কথা বলতে আমরা সরাসরি প্লাটিনাম জুট মিলের সামনে থেকে আমরা যুক্ত হচ্ছি। এখানকার যারা শ্রমিক নেতা আছেন তারা, আমরা প্রথমেই যাব খলিলুর রহমানের কাছে, যিনি দীর্ঘদিন ধরে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মাঠে আন্দোলন করছেন। খলিলুর রহমান, বারবার আপনারা আন্দোলনে নামছেন, কেন আন্দোলনে নামছেন?
বারবার আন্দোলনে নামার সরকার আমাদেরকে আন্দোলনে নামাচ্ছে। অর্থাৎ 15 সালের জুলাই মাসে মজুরি কমিশন পে কমিশন দেশে সংবিধান অনুযায়ী 15 সালের জুলাই মাসের থেকে আমরা মজুরি কমিশন পাবো। আজ 4 বছর হয়ে গেছে, যেহেতু সরকার মজুরি কমিশন বাস্তবায়ন করেনি, আমাদের মিলে কোনো কাগজপাতি আসে নাই, বিদায় আমরা শ্রমিকরা মজুরি কমিশনের জন্য রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত মজুরি কমিশন না দেবে, শ্রমিকরা আজকে শপথ পড়েছে, ততক্ষণ পর্যন্ত 19-20 তারিখতে রাজপথ রেলপথ যে অবরোধ, এই অবরোধের পূর্বে যদি না দেয় ওই সময় তারা হয়তো মরবে, না তো তারা মজুরি কমিশন নিয়ে ঘরে ফিরবে। আজকে শ্রমিকরা আমরা যে আপনারা বলেন বারবার রাস্তায় নামেছি, 1956 সালের মেশিনারিজ, সেই মেশিনারিজের এফিসিয়েন্সি মাত্র 40%, আর মালিকানা মেশিনের এফিসিয়েন্সি 100%। আমাদের মেশিনারিজে 40%, প্রোডাকশন 40% হয়। এটা কোনো সাধারণ শ্রমিকের দোষ নয়, তারা ঠিক মতোই কাজ করে, মেশিনের এফিসিয়েন্সির জন্য প্রোডাকশন কম। আমরা সেই মেশিনের এফিসিয়েন্সির জন্য আমরা মেশিনগুলো আধুনিকরণ করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাইছি, এবং ম্যান্ডেটরি আইন 2010 যেটা পাস করছে সেটা যদি 100% বাস্তবায়ন করে, তাহলে আমাদের রাষ্ট্রায়ত্ত পাট কলে যে পাট উৎপাদন হবে, মজুদ হবে, সেটা বাংলাদেশে 80% পাট সে চট খাওয়া সম্ভব। এবং আজকের আমাদের 502 নম্বর সার্কুলার 1978 সালে পিস রেটের শ্রমিকদের একটা সার্কুলার ছিল, সেই সার্কুলারটা 16 সালে তৎকালীন পাট মন্ত্রী বাতিল করে দিয়েছে। এবং আমাদের আজকের যে উৎপাদন হয় পাট কলের, যে এই উৎপাদনটাগুলো আমরা যদি বিশ্ব বাজারে সরকার যদি সদিচ্ছা থাকে, তাহলে আজকে বেচা সম্ভব, এবং সরকার সেইটা যদি করে সদিচ্ছার কারণেই আমরা এটা বিশ্বাস করি এই মালগুলো বিক্রি করলে আমাদের আর এই সমস্যা থাকবে না। আজকে পাশে আরেকজন শ্রমিক নেতা আছে, তার সাথে একটু কথা বলে আসছি। আপনারা বারবার একটা জিনিস কথা বলেন যে সময় মতো পাট কেনার জন্য পয়সা দেওয়া হয় না বা টাকা দেয় না। কেন টাকা দেয় না? টাকা দিলে সমস্যাটা কোন জায়গায়? টাকা দেয় না এই জন্য সরকার টাকা দিতে চায়, কিন্তু সরকারের পিছনে একটা বিজেএমসি এবং প্লাস অন্যান্য আমলারা আছে। এই পুঁজিবাদীরা পাট কিনতে দেয় না টাইম মতো। এরা পাট কিনবে 10 টাকায়, পরবর্তীকালে মিলের কাছে পাট বেচবে 50 টাকায়। এই নিয়মে আমলাগিরি করার কারণে মিলে লস। মিলে চায় মানুষের পাট ঠিক মতো উৎপাদন দেবে, মানুষ ভাত খাবে। এই মানুষ উৎপাদন দিতে পারতেছে না। যে পাটগুলা 10 টাকার পাট 50 টাকা কেনে, এই পাটগুলা পচা পাট কেনে। এর কারণে মিলে এই সমস্যা, যা ওই দিক দিয়ে আসে তাও ঠিক মতো পায় না। আর এই 9 দফা দাবির আন্দোলনে ইতিমধ্যে খুলনা জুড়ে 500 মানুষের লিস্ট দিয়েছে যে তারা মৃত্যুবরণ করবে মজুরি কমিশন না দিলে। এই ব্যাপারে খুলনা সবাই একমত পোষণ করছে। আসছে আপনার কাছে খলিলুর রহমান, যে কথা উনি বলছিলেন যে সময় মতো পাট কেনার জন্য যে টাকা দেওয়া হয় না, এর মধ্যে সিন্ডিকেট আছে, এর মধ্যে দুর্নীতি আছে, আপনি কি মনে করেন? এর ভিতরে অবশ্যই শুধু বিজেএমসি নাই, এর ভিতরে সরকারের ভিতরেও দুর্নীতি আছে। এই কারণে আমি মনে করি বাংলাদেশের বর্তমান সরকার মুক্তিযোদ্ধার সপক্ষের সরকার, সে মাদক বিরোধী যে অভিযান করছে বাংলাদেশের সাথে তারা সফল। তাহলে আজকে পাটকলে যদি সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়রা যদি জুন মাসে টাকা দেয়, আমি মনে করি না বাংলাদেশে আর চেয়ে বেশি আমলাতান্ত্রিক শক্তি আছে। অর্থাৎ সরকারের সদিচ্ছা জুন মাসে টাকা দিলে আমরা জুন মাসে পাট কিনলে মিনিমাম মনে 500-600 টাকা কমে কিনতে পারি। সেই কারণে আমরা বিশ্বাস করি সরকারকে আজকে সদিচ্ছা হতে হবে। পাটকলকে আমরা সুষ্ঠুভাবে চালাবো না, শ্রমিকদের অসন্তোষ থাকবে না শ্রমিকদের ভালো লাগবে, এটা সরকারের আজকে সিদ্ধান্তের উপরে সবকিছু ডিপেন্ড করে। ওই সময় পাট কিনতে পারে না, যেহেতু ওই সময় হচ্ছে পাট ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসায়ীরা তারা অল্প টাকা দিয়ে পাট কিনে সেই পাটকে গোডাউন করে মজুত করে রাখে। যখন বেশি দাম হয় তখন তারা ছাড়ে, এই মিলের কাছেই ছাড়ে। তারপরেও তারা ভালো পাটগুলো বেশি দামে অন্য জায়গায় বিক্রি করে দেয়, আর পচা গুড়াগুড়ি খারাপ যে পাটগুলো আছে সেই পাটগুলো উচ্চ দামে মিল কর্তৃপক্ষের কাছে বিক্রি করে। এই কারণের জন্য আমাদের মিলের সময় মতো পাটও কিনতে পারে না, এবং শ্রমিকের দুর্ভোগ যাচ্ছে না, এবং 5 সপ্তাহ 7 সপ্তাহ 10 সপ্তাহ এরা বিল পাচ্ছে না। তার কারণ হচ্ছে যে মিলে যে প্রোডাকশন হয় শ্রমিকের কোনো দোষ নাই, শ্রমিক ঠিক মতো শ্রম দেয়, কিন্তু তাদের বিল দেয় না হচ্ছে শুধুমাত্র পুঁজিবাদীদের কারণে।
আর একটা বিষয় হলো এই যে মজুরি বকেয়া পড়ে, এই আন্দোলন দীর্ঘদিনের, মজুরি কেন বকেয়া পড়বে? এটা আমাদের তো উৎপাদন ঠিক আছে এবং মজুদও আমরা জানি আছে, বহির্বিশ্বে কি আমরা মার্কেট হারাচ্ছি পাটের? হ্যাঁ, বহির্বিশ্বে মার্কেট আমরা হারাচ্ছি। আজকে 2010 সালে আমাদের মালগুলো ভারতের মাধ্যমে বিক্রি হতো, সেই ভারত সরকার এখন প্রত্যেক টনে 10,000 থেকে 13,000 টাকা তাদের ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, বিধায় আমাদের মাল এখন সরাসরি ভারত থেকে যাচ্ছে না ট্যাক্সের বাড়ানোর কারণে, এবং বহির্বিশ্বের আমরা বাজার হারিয়ে ফেলাইছি, যেহেতু 10 সালেতে সরাসরি ভারতের সাথে আমরা মাল বিক্রি করেছি। এখন আমরা মনে করি সরকার যদি তাদের সদিচ্ছা ভারতের সাথে সুসম্পর্ক রাখে তাহলে আমাদের পাটকলগুলোর আরো ভালো হবে এবং আমাদের ওয়েজেস পাওয়া সম্ভব, মাল বিক্রি করাও সম্ভব। ধন্যবাদ। আসিফ, যেমনটি বলছিলেন এই 3 শ্রমিক নেতা এখানে, সেটি হলো যে সময় মতো অর্থাৎ পাটের মৌসুমে পাট কেনার জন্য অর্থ দিতে হবে, এটি দীর্ঘদিনের শ্রমিকদের দাবি। পাশাপাশি তাদের বহির্বিশ্বে যে বাজার আমরা হারাচ্ছি, পাটের বাজার, সেই বাজারের হারানোর যে বাজারগুলো সেগুলো পুনরুদ্ধার এবং নতুন বাজার সৃষ্টি করতে হবে। সর্বোপরি শ্রমিককে সন্তুষ্ট রাখতে হবে, তাহলে তারা উৎপাদনে ফিরে যাবে। এই ছিল পাটকলের যে ধর্মঘট, 24 ঘন্টা যে ধর্মঘট, তার সর্বশেষ। আসিফ। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী শামসুজ্জামান শাহিন যুক্ত ছিলেন খুলনা থেকে। আপনাদেরকে আগেই যেমনটা জানিয়েছি, সাভারিয়া আশুলিয়ায় দখল হয়ে গেছে বন বিভাগের বিস্তীর্ণ এলাকা। বন বিভাগের নিরাপত্তার সুযোগ নিয়ে এসব জমিতে গড়ে তোলা হচ্ছে নানান স্থাপনা। সহকর্মী নাজমুল হুদা আবারও সাভার থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন। নাজমুল, আশা করছি শুনতে পাচ্ছেন আমাকে। আপনি যেমনটা প্রথম পর্বে বলছিলেন যে বন বিভাগের জমি আসলে কিভাবে দখল হয়ে যাচ্ছে, আর এই জমি উদ্ধারে বন বিভাগের কোনো ধরনের তৎপরতা চোখে পড়ছে কিনা? ধন্যবাদ হাসিব। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বারুইপাড়া, যেখানে যে বন বিভাগের যে সম্পদ রয়েছে, যে সেই সম্পদগুলি একের পর এক দখল হয়ে যাচ্ছে। এখানে প্রায় শত শত কোটি টাকার বন বিভাগের যে সম্পদ রয়েছে, সেই সব সম্পদ একের পর এক দখল হয়ে যাচ্ছে এবং এখানে যারা ভূমিদস্যুরা বিভিন্ন নামে বেনামে তারা এখান থেকে জমিগুলি দখল করে নেওয়া হচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু ঘরবাড়িও তৈরি। আপনাদের একটু দেখাবো যে এই যে দেখছেন যে বাড়ি ঘরগুলি তৈরি করা হয়েছে, এখানে বেশ কিছু যে জমিগুলি রয়েছে সেই জমিগুলি আপনারা দেখছেন যে কেউ কেউ জমি দখল করে ঘর তৈরি করছে এবং আপনারা দেখছেন যে ঘরবাড়িগুলি দেখছেন, এই ঘরের যে সব জমি রয়েছে। আপনার একটু গাছপালাগুলি দেখাবো যে গাছ রয়েছে, ঠিক গাছের ফাঁকে ফাঁকে আপনার রয়েছে ঘরগুলিও রয়েছে। আর এই জায়গায় যারা রয়েছে বসবাস করছে তারা আসলে কোনো ক্যামেরার সামনে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। আপনার সাথে একটু কথা বলি যে আপনি তো এখানে বসবাস করেন, এই যে জমিগুলি রয়েছে এই সম্পদ এটি কাদের? একটা আপনি জানি এটা মনে করেন একটা নম্বরের আন্ডারে আছে। এখন মনে করেন আপনার এই জায়গাটা এখনও বর্তমানে আমরা এই সাইডে থাকি, ভাড়াতেই থাকি, ঠিক আছে, এবং আমরা জানি না কার আন্ডারে আছে জমিনটা। এই জমিটা কাদের? এই জমিনটা কাদের, এই জমিনটা আমি জানি। এখন আমি বর্তমানে যখন আসছি এখন শুনি খাস জায়গা। এখন এই জায়গাটা একটা খাস জায়গা, গাছপালা কাটা তৈরি হয় না। আপনারা জানেন যে উনি বলছেন যে এটা খাস জায়গা, তার মানে বন বিভাগের সম্পদ। আপনারা দেখছেন যে এখানে যে ঘর বাড়িগুলি হয়েছে, আপনাদেরকে একটু ভিতরে যাব, যত ভিতরে যাব ততই কিন্তু আসলে ঘরগুলি দেখা যাবে, ঘরগুলি দেখা যাচ্ছে এবং এখানে যে মানে খাজনা, কেউ কেউ বলছে যে খাজনা পরিশোধ করা হচ্ছে, কেউ বলছে যে এই জমি তাদের, কেউ বলছে কোড অফ ওয়ার্সের সম্পদ, কেউ বলছে বন বিভাগের সম্পদ। কিন্তু বন বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি, বন বিভাগের যে কর্মকর্তারা রয়েছে তারা বলছে যে আমরা এই জমিগুলি উদ্ধার করব এবং এই জমিগুলি উদ্ধার করে বন বিভাগের হাতে আমরা উদ্ধার করে তাদেরকে বুঝিয়ে দেব বলে তাদেরকে বলা হয়েছে। আপনারা জানেন যে এই অঞ্চলে যারা বসবাস করে, এই যে সাভারের এবং আশুলিয়ায় যে সম্পদগুলি রয়েছে, এই সম্পদ কিন্তু একের পর এক দখল হয়ে যাচ্ছে। দখলের যে নির্বিচারে, এখানে যে নির্বিচারে বন বিভাগের জমির কিন্তু গাছও কেটে নেওয়া হচ্ছে। আর এই ছিল সর্বশেষ আমার কাছে হাসিব। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নাজমুল হুদা যুক্ত ছিলেন সাভার থেকে। আর এই ছিল বাংলাদেশ লাইভের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।